পার্সোনালি আমার দেশে যা ছিল আমার বাবার থেকে আমি যা পাইতাম আমি ওগুলো সব সোল্ড আউট করে তারপর এখানে আসছি। আর যে মহিলা ওই মহিলা বলতো তারে খুশি করলেই তো তুমি সবটা পারো, তারে খুশি করলেই পারো। আমাকে আপনি কি খুশি করে এই পর্যন্ত আসছেন নাকি? তার যে আমি দেখলাম কয়েকদিন তার হাজবেন্ড হচ্ছে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে এখানে ওইখানে, এই চলো শপিং করতে যাই, এই চলো বাজার করে আসি, তো ওনার ওয়াইফের সামনেই। তো আমিও ফ্রেশ মনে গেছি আসছি। বললাম প্রথমে আমি আসছি জবের জন্য, আমার জবটা দেওয়া হইলো না, আমাকে জব দেওয়া হইলো আরেক জায়গায়। এখন শুনতেছি আমার ক্যারেক্টারের সমস্যা। পরে সে আমাকে মেসেজ দিছে যে আমি তো আপনার ডিপেন্ডেন্ট ভিসায় আসছিলাম। ওই সময় আসছিল আমার 6 মাস পরেই নাকি আসছে। আবার এর জন্য আমি গুরুদুয়ারার সামনে, ট্রাস্ট মি, প্রায় 1.5 মাস প্রত্যেকটা রাতে এই ছেলে আমার বাসার সামনে খাবার দিয়ে আসতো। আচ্ছা কত লাগবে? টাকার উপরে ডিপেন্ড করবে আপু। আমি তো তুমি 10,000 বলছো ওইটাই তারে মেসেজ করছিলাম, স্ক্রিনশটই তো পাঠাইছিলাম। হ্যাঁ এখন কি রাজি হইছে 10,000 এ? আমি তো 10,000 এর কথা বলছি, আমি বলছি এটা আপনি অ্যারেঞ্জ করতে। ওনারে আপনি একটু ভালো করে কনফার্ম করে জিজ্ঞেস করেন আপু, যে পরে আবার বলবে যে না আরেকটু বেশি লাগবে। আমি জানি, তারপরেও আপনি আরেকবার মেসেজ দিয়ে বলেন যে যদি বলে আরেকটু লাগবে তাহলে সম্ভব না। আমরা যে কনভারসেশনটা শুনছিলাম এটা আসলে ওয়ার্ক পারমিটের টাকা পয়সার লেনদেনের একটা কনভারসেশন। যিনি ভিকটিম হয়েছেন তিনি আমার সামনে বসা আছেন। তার এই যে ওয়ার্ক পারমিটে আসার পরে গত 5-6 বছরে তিনি কিভাবে পদে পদে লাঞ্ছনার শিকার হয়েছেন, পদে পদে প্রতারণার শিকার হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, সেই ঘটনাটা আজকে ওনার কাছ থেকে শুনবো। বাংলাদেশে একটি নামকরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে তিনি ফার্দার এডুকেশনের পরিকল্পনা করছিলেন ব্রিটেনে। তার একজন শিক্ষকের পরামর্শে তিনি এই ওয়ার্ক পারমিটের পথে পা বাড়ান, আর তারপরেই তার জীবনে শুরু হয় বিভীষিকাময় এক অধ্যায়। আমরা আপনার কাছ থেকে শুনবো ঘটনাটা একেবারেই শুরু থেকে আমাদেরকে বলবেন কি হয়েছে, আপনি বাংলাদেশে কবে মাস্টার্স করলেন, কিভাবে আসলেন, পুরো ঘটনাটা আমাদেরকে একটু বলেন। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাস্টার্স শুরু করেছিলাম 18 সালে। ওই সালে আমি একটা সুনামধন্য কোম্পানিতে জবও পাই এইচআরে। তো তারপর এটা কন্টিনিউ করি, মাস্টার্স শেষ হওয়ার পরে আমার চিন্তা ছিল আমি আরেকটা মাস্টার্স করব বিদেশে এসে। তো তখন আমার প্রফেসর বলল আরেকটা মাস্টার্স করা দরকার নেই, কাজের ভিসা করায় আছে, সুযোগ আছে কাজের, চলে যা কাজের ভিসায় যা। আমি তখন বললাম যে এটা তো কিভাবে, আমি তো কোনো প্রসিডিউর জানি না। এটা কত সালে? এটা 2019 সালের কথা, কোভিডের আগে না সরি 20 সালের কথা, কোভিডের সময়। হ্যাঁ 20 সালের কথা। তো পরে ওইটা নিয়ে আমি আর তো বেশি মাথা ঘামাইনি, কারণ 20 সালে তো সবকিছুই বন্ধ হয়ে গেল। তারপরে 21 সালে আমার আবার সবকিছুতে মনে হয় যে না আমি দেশে আর থাকতে পারতেছি না, অনেক পার্সোনাল কারণে আমার মনে হচ্ছিল যে বাহিরেই চলে যাই, আমি আর থাকবো না। তো আমি আইএলটিএস শুরু করি আবার স্টাডির জন্যই। তো স্যার আবার শোনার পরে বলতেছে যে তোরে তো বলছিলাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার। তখন আমি ডেসপারেট, আমার দেশে আর ভালো লাগতেছে না, বাইরে চলে যাব। ওই যে বললাম কিছু পার্সোনাল কারণে। তো ফাইনালি আমি করি, স্যার বলা রাস্তায় চলা শুরু করি। তো আমি আইএলটিএস দেই, এখানে যা যা কাগজপত্র ওরা চায় সব কিছুই দেই। এই কমিউনিকেশনটা কি স্যারের মাধ্যমেই শুরু হয়েছিল আপনার? স্যারের মাধ্যমে, এবং উনি আপনাকে মেন্টরিং করছিল এই বিষয়ে? আর স্যারই হচ্ছে এখানে যারা ছিল তাদের সাথে পরিচয় করায় দেয়। আর এখানে যারা ছিল যাদের সাথে আমার পরিচয় হয়েছে তারা ছিল আমার ইউনিভার্সিটির সিনিয়র সিস্টার অ্যান্ড ব্রাদার। তো তারা আবার হাজব্যান্ড ওয়াইফ। তো প্রথমে ওয়াইফের সাথেই পরিচিত হই, তারপরে এভাবে করে বিশ্বাসটা অর্জন করার জন্য আপনার যা যা করা লাগবে, আমি তাহাজ্জুদ পড়ে মাত্র ফোন দিলাম, তারপরে অনেক দোয়া করতেছি তোমাদের জন্য। আপনারা জিজ্ঞেস করবে কি হয়েছে, আপনার এত দুঃখ কেন, বা কেন আপনি ডেসপারেটলি আসতে চাচ্ছেন, মানে কাছাকাছি হওয়ার জন্য প্রফেশনাল কথাবার্তার বাইরেও তারা অনেক পার্সোনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় আপনার সাথে এক ধরনের। আর যখন আপনি আপনার পার্সোনাল বিষয়গুলো বলা শুরু করবেন, আপনি কেন দেশের থেকে থাকতে চাইতেছেন না, আপনি চলে আসতে চাইতেছেন, আপনি চাইতেছেন দেশ থেকে গেলে হয়তো আমি একটু মুক্ত পাবো, ওই সিচুয়েশনে এসে কেউ যদি আপনার এসব কথা বলে, এরকম একটা সুযোগ দেয় লাইফটা পুরো চেঞ্জ হওয়ার, জব করব, তারপরে এখানে এসে আমি পরবর্তীতে আবার একটা সময় যায় আইএলআর হওয়ার পরে আবার পড়াশোনা শুরু করতে পারবো, আর একটা এমবিএ করে আমি সেই আমার প্ল্যানে ফেরত যেতে পারবো, যে এখানে আমি যে প্ল্যানে আসতে চাইছিলাম, একটা মাস্টার্স করার পরে পিএইচডি, আমার এই প্ল্যানটা ছিল। তো
5টা বছর পরে বা যেভাবেই হোক আইএলআর এর পরে আমি আবার এটাতে শুরু করতে পারলাম, এই ছিল পুরোপুরি চিন্তা ভাবনা। তো ওরা ওইভাবেই দেখাইছে যে হ্যাঁ এটা তো খুব সহজ, 5 বছর তো কাজ করতে করতেই চলে যাবে। হ্যাঁ, সিম্প্যাথি দেখানো থেকে শুরু করে হেল্পিং। আর তারা কিছুটা আসলে বুঝতে পেরেছিল যে আপনার একটা ভালনারেবল সিচুয়েশনের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন মেন্টালি। ওকে, এটা কিন্তু আসলে প্রতারণার একটা প্রথম ধাপ। যদি প্রতারকরা বুঝতে পারে যে আপনি মেন্টালি বা এক ধরনের একটা ভালনারেবল বা একটা খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন, তারা সেই সুযোগটাই কাজে নেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করে, এবং সেক্ষেত্রে এটা দিয়েই শুরু হলো ওনার প্রতারণার গল্পটি। জি বলুন। আর আমার সবচেয়ে বিশ্বস্ত জায়গাটা ছিল আমার প্রফেসর, কারণ আমার এক সময় আমার আব্বু অসুস্থ হয়ে যায়, আমার ইউনিভার্সিটির বিল দেওয়ার মতো মানে খরচ থাকে না, আমার 2টা সেমিস্টার টাকা আটকায় যায়। তো আমার প্রফেসর আমাকে ওই সময় একটা পেপার দিয়ে দেয় যে হ্যাঁ তুই পরীক্ষা দিতে পারবি। তো ওই কারণে তার উপর আমার বিশ্বাস আরো 1000 গুণ বেড়ে যায় যে উনি একটা আপনার সংকটময় মুহূর্তে হেল্প করেছেন। তো সবকিছু মিলায়ে আমি তো উনার দেখানো পথে, তার যে আমাদের যে সিনিয়র আপু, তার মানে ওনাদের একটা ইয়েতে চলা শুরু করে দেই। তো যেভাবে দিতে বলে আইএইচএস ফি, তারপর কজ লেটার বা যেখানে যত ধরনের ফি লাগে ওগুলো সব দেওয়ার পরে আমি আবার একটা এজেন্সিতেও জব করতাম, অ্যাকাউন্ট অফিসার ছিলাম। তো এখানে আমি ভালো একটা রেফারেন্স পাইছি, ডেফিনেটলি এটা বিশ্বাসযোগ্য, যে কেউ বিশ্বাস করবে। তো আমিও সেই রাস্তায় হাঁটা শুরু করলাম, পুরো একদম অন্ধের মতো এক কথায় বলতে গেলে। কত টাকার ডিল হলো তাদের সাথে? ওদের সাথে কোনো ডিল হয় নাই, ওরা বলছে যখন যা লাগবে চাবে। তো একটা আন্দাজ দিয়ে রাখছিল যে হয়তো বা 30-35 মতো লাগবে, এরকম একটা আন্দাজ দিয়ে রাখছিল। হ্যাঁ, বাংলাদেশি টাকায় 30-35 লাগবে, একটা আন্দাজ দিয়ে রাখছিল। কিন্তু ওইটা গড়ায় যাইতে গেছে হচ্ছে, যখন আপনি একবার টাকা দিয়ে ফেলছেন একটা মানে একটা অ্যামাউন্টের জন্য, তখন আসলে ওই টাকার মায়ায় হ্যাঁ আরো দিচ্ছি, টাকা তো ঢুকেই গেছে অলরেডি। হ্যাঁ, তো পরে এটা গড়ায় ইন টোটাল 35,000 পাউন্ডে গেছে। 35,000 পাউন্ড, ইকুইভ্যালেন্ট প্রায় 50 লাখ টাকার মতো, প্রায় 50-এর মতো গেছে। তো পার্সোনালি আমার দেশে যা ছিল আমার বাবার থেকে আমি যা পাইতাম, আমি ওগুলো সব সোল্ড আউট করে তারপর এখানে আসছি। উইদিন দ্য ফ্যামিলি না বাইরে সোল্ড আউট? না, আমার মানে হ্যাঁ আউটসাইড সেল করছে। হ্যাঁ, আউটসাইড সেল করছে। মানে এটা খুবই পেইনফুল, কারণ ওনার উইদিন দ্য ফ্যামিলি হইলেও ধরেন অ্যাসেটটা ভিতরেই থাকে, কিন্তু সেটা আসলে বাধ্য হয়ে তিনি বাইরে বিক্রি করতে হয়েছে, মানে এটা একেবারেই আউট অফ মানে ফ্যামিলির বাইরে চলে গেছে। তো সেখান থেকে আপনি টাকাটা নিয়ে এটা করলেন, করে আপনি লন্ডনে আসলেন। সেটা কবে? আমি এখানে আসছি 31 ডিসেম্বর 2021 সালে। সেই হিসাবে তো এই বছর আপনার আইএলআর হয়ে যাওয়ারই কথা। হ্যাঁ, এটাই তো ওদের ট্র্যাপ। ওকে, 21 সালে আসলেন ডিসেম্বরে। আসার পরে আপনি এখানে কারা রিসিভ করলো, তারপরে ঘটনাটা বললাম, সেই আপু তার হাজবেন্ড আমাকে একদম ফুলের তোড়া নিয়ে একদম ওইভাবে প্রেজেন্ট করছে হিথ্রো এয়ারপোর্টে। ওইটার কারণে মনে করেন তাদের উপর বিশ্বাস আরো বেড়ে গেছে। আমি তো পুরো প্রস্তুত যে তারা যা বলবে তাই। ততদিন পর্যন্ত কি আপনার 35,000 পাউন্ডের ইকুইভ্যালেন্ট টাকাটাকে আপনি পে করে ফেলছেন, না তখনও কিছু টাকা বাকি ছিল? 31 অলমোস্ট দেওয়া হয়ে গেছিল তখন। আচ্ছা। আর আমি আসার আগে ওরা বলছিল যে 3,000 পাউন্ডের মতো লাগবে, কারণ আইসার সাথে সাথে তো বাসা নাও পাইতে পারি, আবার একটা ডিপোজিট আছে, তারপরে আবার পুরো মাস খাবার খরচ আছে, 2-3 মাসের একটা খরচ নিয়ে আসতে বলছে। তো আমি 3,000 পাউন্ড আনবো বলে 4-5,000 আনলে বেশি ভালো হয়। তো আমি বলছি না, 3,000-এর বেশি পারবো না। তো ওইটা আবার ওদের অ্যাকাউন্টে পাঠাইতে বলে। তো ওই টাকাটা ওদের অ্যাকাউন্টেই থাকে, আমি আসার পরে আমার হাতে দিচ্ছিল না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি কোম্পানিতে আপনাকে নিয়ে আসে, কি ধরনের কোম্পানি? এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানি ছিল। ওরা কসমেটিক্স বিজনেস করতো কসমেটিক্সে। আচ্ছা, আপনি কি এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কোনো কিছু আপনি চেক করেছিলেন আসার আগে? তখন সব ছিল। আচ্ছা, ওকে। তারপর আসলেন, সেই ফ্যামিলি আপনাকে রিসিভ করলো, তারা নিয়ে রাখলো কোথায় আপনাকে? ওদের বাসায়। হ্যাঁ, এর কিন্তু আমার স্পন্সরের বাসা না, পেইং গেস্ট হিসাবে আপনি। হ্যাঁ, প্রথমে বলছে যে থাকো যতদিন থাকতে পারো, সমস্যা নাই। কিন্তু পরে আস্তে আস্তে বলতেছে যে ওদের টাকা তো ওদের কাছে, তো বলতেছে যে থাকো সমস্যা নাই। তো থাকলাম 2 মাস যখন হচ্ছে, তখন ওইখান থেকে যে কাটতেছে ওটা তো আমি জানতাম না। আচ্ছা, তো বিলিং হচ্ছে? হ্যাঁ, বিলিং হচ্ছে, আমার থাকা খাওয়ার সবকিছু যাচ্ছে উইদাউট মাই নলেজ। তো পরে যখন বলার পরে স্বাভাবিক চক্ষু লজ্জা বলতে একটা কথা আছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। তো আমি জানি না কত কাটছে ইন টোটাল। আমি ওইখান থেকে খরচ করি, পুরো আমার মনে আছে, আমি ওইখান থেকে খরচ করি
750 পাউন্ডের মতো। মানে আপনি নিজে খরচ করেন 750, 750, আর বাকিটা ওদের অ্যাকাউন্টেই ছিল। হ্যাঁ ওইটা 750 পাউন্ড খরচ করি। আমি একদিন ওই আপুর হাজবেন্ডকে বলি যে আমি কিছু শপিং করব, কারণ এখানে আমার কোনো ড্রেস ছিল না। এই যে আমি 5 বছর হয়ে যেতেছে এইসব ড্রেস, এই যে যা দেখতেছেন আপনি সব তখন ওই সময় কিনা। হ্যাঁ, তো দেশ থেকে আনা ড্রেস আর এইখানে যখন আমাদের ড্রেস দরকার হয় টোটালি কিন্তু ডিফারেন্ট থাকে। হ্যাঁ। তো আমি দেশ থেকে যেগুলো নিয়ে আসছি ওগুলো সব বাঙালি স্টাইলে, এখানে এসে আমি দেখলাম যে সব অন্যরকম। আর টাকা তো নিয়েই আসছি, আমি তো খুব শীঘ্রই জবেও জয়েন করবেন। হ্যাঁ, তো আমি একটু শপিং করি, কারণ নিজের কাছে কেমন একটু খ্যাত লাগতেছে। আচ্ছা, তো আপনি আসার কতদিন পরে তারা কোম্পানির সাথে আপনার কমিউনিকেশনটা হলো? আমি আসার এখানে একটা জিনিস মিসিং হয়েছে। আমি আসার 2-3 দিন পরে আমাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপু জবে জয়েন কবে করব, বলতেছে এখনই মাত্র আসলা, এখনই জবে জয়েন করার কি আছে, ঘুরো টুরো একটু টাইম করো, তোমার 2 সপ্তাহ সময় আছে। ওকে, তো এই 2 সপ্তাহ আমি একদম এই 2 সপ্তাহের মধ্যেই শপিংগুলো করা 750। তো আমি 2 সপ্তাহের মধ্যে খুব করলাম, এদিকে গেলাম ওদিকে গেলাম, বাসের ইটি করলাম, ইনক্লুডিং এভরিথিং 750। তো পরে আমাকে বলতেছে আরেকদিন পরে, আমি বলছি 2 সপ্তাহ পরে আরেকদিন বলছি। তখন যখন দেখলাম যে 4 সপ্তাহ হয়ে যাইতেছে কোনো খবর নাই, তখন আমার খুব ভালো একটা টনক নড়লো, সামথিং ফিশি। আপনি কি আসলে জানতেন যে ব্রিটেনে এই ধরনের প্রতারণা হয়? আমি এটা একদমই জানতাম না। আচ্ছা, কারণ আমার ফ্যামিলিতে মানে আমার বাবার বংশে এই ধরনের ইনফরমেশন দেওয়ার মতো কেউ ছিল না। আমার মায়ের বংশে ছিল, কিন্তু ওইখানে কমিউনিকেশনটা সামহাউ যে কোনো কারণে আমরা পার্সোনাল রিজনে মানে জানানো হয় নাই যে আই এম অন প্রসেসিং, এটা আর কি হাইড করা হয়েছিল, কারণ কিছু পার্সোনাল রিজন থাকে না। হ্যাঁ। তো তারপরে আপনি যখন 4 সপ্তাহ পরে যখন আপনার রিয়েলাইজেশন হলো যে আপনার এক ধরনের যে আপনি একটা স্ক্যাড সিচুয়েশনে পড়লেন, তারপর কি হলো? তখন বলতেছে যে মানে আমার স্পন্সরের কথা বলতেছে, ওই মহিলা বলতেছে তুমি তার সাথে যোগাযোগ করো না কেন, তারে ফোন দাও। আমি বলছি আপু আমি তো আপনারে চিনি, আমি তো তারে চিনি না, আমি তো আপনারে চিনি, আমি তারে চিনি না, আমি তাকে কি বলবো, তার সাথে আমার কথাই হয়েছে মাত্র 2-1 বার। বলছে তারে ফোন দাও, তারে মেসেজ দিতে থাকো, জ্বালাইতে থাকো, দেখবে একটা ব্যবস্থা হবে। আমি বলছি আপু এটা তো তাহলে কেমন হইলো, আমার জয়েনিংয়ের টাইম চলে যেতেছে, আমার জয়েনিং লেটারটা অ্যাটলিস্ট দিতে বলেন। বলছে তারে জিজ্ঞেস করো, আমি জানি না, দিবে সবই দিবে, জিজ্ঞেস করো। তো যখন আমি একটু বেশি প্যারা দেওয়া শুরু করে দিলাম, তখন আমাকে একটা মিট ফ্যাক্টরিতে জব নেওয়া দেয়। ওটা কি ওই স্পন্সর কোম্পানি না? টোটালি ডিফারেন্ট। ওই স্পন্সরের সাথে আমি যতই চেষ্টা করতেছিলাম যোগাযোগ করার, উত্তর দিচ্ছিল না। এটা কি ওই আপনার ওয়েস্ট লন্ডন এলাকাতেই? হ্যাঁ, আপনি যে এলাকাতে আসে তুললো তারা আপনাকে ওই এলাকাতেই? হ্যাঁ, ওই এলাকায়। তারপরে মানে এখন পর্যন্ত ওই এলাকারই ঘটনা। হ্যাঁ। তো পরে মিট ফ্যাক্টরিতে আপনি ঢুকলেন কত টাকা বেতনে? মিট ফ্যাক্টরিতে কিন্তু ছিল আবার স্লাউতে। আচ্ছা, ওইখান থেকে এসে আমি প্রায় 2.5 ঘন্টা জার্নি করে যাইতাম আসতাম। হ্যাঁ, তো ওইখানে মানে আপনার পেমেন্ট কেমন ছিল? মিট ফ্যাক্টরিতে আমার পেমেন্ট ছিল আওয়ারলি 1150, মানে ওই ন্যাশনাল ওয়েজেস যেটা ওইটাই পাচ্ছিলেন আপনি? কিন্তু হুবহু এই অ্যামাউন্ট আমি পাইতাম না। আর টাকাটা যাইতো হচ্ছে ওই মহিলার হাজবেন্ডের অ্যাকাউন্টে, আর তারা হচ্ছে আমাকে দিত 7 পাউন্ড। ওকে। তো আর ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা যা করা লাগে সব কিছু আমি নামটাম লিখে দিছি, কিন্তু এনআইআর জায়গা বা আরও যে ইম্পর্টেন্ট জায়গাগুলো ওগুলো ফাঁকা রাখতে বলছিল। কি করতে হয় আমি তো সব জানি না, আমি জাস্ট আমার বেসিক ফর্মটা ফিল আপ করতেছি, নাম এইটা, ফোন নাম্বার এইটা, জন্ম এইটা, এগুলো আর কি। তো এখন আমি কোথায় থাকতেছি, এই অ্যাড্রেস থাকতেছি, আমি তো তখন অ্যাড্রেস জানতাম ওদের বাসার। তো এগুলো ফর্ম ফিল আপ করলাম, আর যেগুলো বিশেষ পয়েন্ট ওগুলো ফাঁকা থাকে। তো ওই পয়েন্টগুলো পরে তারা ফিল আপ করে। এখানে কত ঘন্টা কাজ করতেন আপনি? ওইখানে আমি কাজ করতাম উইকলি 8টা থেকে 40 আওয়ার হইতো, 35-40। 8টা থেকে আমাদের 5টা পর্যন্ত ডিউটি ছিল, কিন্তু মাঝে মাঝে আমি ওইখানে চলে যাইতাম হতে 7টা 7:30টায়, কারণ আমার ডিউটি ছিল ওসিএম অফিসার, তো মানে প্রোডাক্ট লেবেল করা। তো প্রেশার বেশি হয়ে যাইতো, এই জন্য আমি একটু আগে যাইতাম, একটু পরে বের হইতাম। তো ইন টোটাল ভালোই হইতো, 40 আওয়ার হয়েই যাইতো, 40-42 এরকম হয়ে যাইতো। তাদের সাথে ততদিনে কি আপনার যে থাকা খাওয়ার ব্যাপারে বিল টিল ক্যাটাগরি একটা সেটেল সিচুয়েশনে এই জবটা পাই, তখন আমি ওইখানে আরেকটা ছেলে আসে আমার ইউনিভার্সিটির। তো ওই ছেলেটা বুঝে যায় যে সামথিং ফিশি, ওই ছেলেও ওদেরকে ধরে যে জব দাও। তো ওই ছেলেটাকেও ওরা আমার সাথেই এই ছেলেকে কি আপনার ইউনিভার্সিটির প্রফেসর? এটাও আমার ইউনিভার্সিটির প্রফেসর। সামহাউ কি আপনার এতদিন পরে এটা কি মনে হয়, এটা যদিও অনেক পরে রিলেভেন্ট, বাট আমি এই মুহূর্তে এই জায়গায় একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনার এই প্রফেসর কি সামহাউ লিঙ্কড উইথ দিস গ্যাং? মানে এটা
তখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছিলাম না। কিন্তু এতদিন পরে এসে না, আরও আগেই, এতদিন পরে না। তখন যখন নতুন নতুন, তখন বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা হইতে পারে। কিন্তু যখন দেখলাম যে মোটামুটি এই দুই আড়াই মাস ওদের বাসায় যতটা সময় ছিলাম, যখন আমি দেখলাম যে কাজটা পাচ্ছি না, অন্য জায়গায় জব দিচ্ছে, তখন আমি আরও অনেকভাবে অনেক ধরনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। তখন দেখলাম যে ওদের মধ্যে হচ্ছে ইগো ফাইট হচ্ছে, স্যারের মধ্যে, ওনার মধ্যে, তারপরে এই যে ছেলেটা আসছে ওই ছেলের মধ্যে। আমি চুপ মেরে জাস্ট ওদের থেকে একটু একটু করে ইনফরমেশন দেখতেছি, নিতেছি। তো দেখলাম যে পরে শুনলাম যে স্যারকে নাকি আমাকে আনার পর একটা ফোন দেওয়া হয়েছে, তারপরে ওই আরেকটা ছেলে আসার পরে নাকি আরেকটা কি গিফট দিছে, ওগুলো নাকি আমাদেরকে আনার জন্য টাকা দেওয়ার কথা ছিল, স্যার টাকা নিবে না, মানে লজ্জা বিষয়টা একটা আছে, এই জন্য বলতেছে যে আমি টাকা পয়সা নিব না, তোমাদের নিতে পারবো না। হ্যাঁ, তো ওরা গিফট দিছে ওই তখনকার 22 সালে অ্যাপল, যেটা 22 সালের অ্যাপল, হ্যাঁ আইফোন। আর ওই ছেলের জন্য কি দিছে ওইটা আমি জানি না। তো এটা নিয়েও হচ্ছে গিয়ে খুব টেকনিক্যালি স্যারকে জিজ্ঞেস করার পরে স্যার বলতেছে যে যদি এইটাই হয় তাহলে এটা তো আমি নিব না, এটা আমি কখনোই নিব না, আমি এই কাজ করি নাই, তোরা যদি বিশ্বাস করতে পারিস করিস, আমরা এই কাজ করি নাই। তো এখানে আবার সামহাও আরেকটা বিষয় আমি অ্যাড করব। ওই মহিলা আমারে বলল যে আমি দেখলাম কয়েকদিন তার হাজবেন্ড হচ্ছে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, এখানে ওইখানে, এই চলো শপিং করতে যাই, এই চলো বাজার করে আসি, তো ওনার ওয়াইফের সামনেই। তো আমিও ফ্রেশ মনে গেছি আসছি। তো পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারলাম যে তারা আমার ক্যারেক্টার টেস্ট করতেছে, যে আমি কোন ক্যারেক্টারের, মানে ছেলেদের সাথে একলা গেলে কি কোনো ঝামেলা টামেলা হয় নাকি। আচ্ছা। আমি যখন স্যারকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে এটা, আমি শুনলাম যে আপনি নাকি, আমি তখন এই জিনিসটা স্ট্রেট জিজ্ঞেস করি, আপনি নাকি বলছেন আমি ক্যারেক্টারলেস, এটা কেন বলতে গেলেন? পরে উনি একদম সরাসরি মানা করে যে না, আমি এই ধরনের কিছু বলি নাই। আমি বললাম প্রথমে আমি আসছি জবের জন্য, আমার জবটা দেওয়া হইলো না, আমাকে জব দেওয়া হইলো আরেক জায়গায়, এখন শুনতেছি আমার ক্যারেক্টারের সমস্যা, আসলে প্রবলেমটা কি হচ্ছে? কিছু একটা আপনারা মানে মিক্স করতেছেন, আপনারা কোনো একটা বিপদে আমাকে ফেলানোর চেষ্টা করতেছেন। তো কসম টসম কেটে একদম হুলস্থুল অবস্থা। তাকে যখন আমি এখান থেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে ধরলাম, তো ওই পয়েন্টের মধ্যে সে হচ্ছে কিছু জিনিস আরও অ্যাড করছে। যখন সে আর কি একটু জেলাস আইসা পড়ছে যে এটা বলছে না, আমি বলছি যে আপু আপনি নাকি বলছেন, এটা নাকি স্যার বলা নাই, এটা নাকি আপনি বলছেন যে আমার, তখন সে আবার স্যারের বিরুদ্ধে কিছু কথাবার্তা, আপনাকে সে আর কি স্যারের বিষয়ে আরো কিছু কথাবার্তা, মানে এটার সাথে উনি বল, এটা সেটা, মানে যা হইছে সেটা কিছু কিছু তথ্য আপনি বের করে ফেললেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো ছিল অন্য ধরনের। তো আমি তারপর দেখলাম যে ওই ছেলের সাথে ওরা একদিন খুব ভালো ঝগড়া লাগছে, ছেলেরে পারে না, ঘর থেকে বের করে দিবে, মানে ওদের বাসা থেকে বের করে দিবে, বের হও যাও। ওনার হাজব্যান্ড তো একদম চিল্লি লাগাই দিছে। তো পরে ছেলে 2 দিনের মধ্যে ওদের বাসা ছেড়ে বের হয়ে গেছে। অনেক কষ্ট করছে ছেলেটা, আমি যে কয়েকদিন শুনছি অনেক কষ্ট করছে। আর আমাদের সাথে ঠিকমতো কথাও বলতে দিত না। ওই ছেলে খাইতে গেলে আমার খাওয়া যাইতো না, আমি খাইতে গেলে ওই ছেলে আসতে পারতো না। তুমি এখন আসতেছো কেন, তুমি পরে আসো। ও তুমি আসতেছো, মানে আমার বলতো ও তুমি আসতেছো, তুমি একটু উপরে যাও, পরেই আসো। আর ওই ছেলের ডিরেক্ট বলতো তুমি আসতেছো কেন, পরে আসো, মানে যদি আমি থাকতাম তাহলে আর কি, এরকম টোনটা এরকম থাকতো। তো পরে ছেলেটা আর কি একদিন বাহিরে যাওয়ার আগে, ছেলেটা বের হয়ে যাওয়ার আগে একদিন বাহিরে ওরা আমি পাওয়ার পরে আমার ভিতরে খালি খুঁত করতেছে, ওর সাথে আমার কথা বলতে হবে, কারণ আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা একজন আরেকজনকে চিনি। তো আমার মনে হচ্ছিল যে না, আমার কথা বলাটা জরুরি। তো আমি করলাম কি, খুব টেকনিক্যালি ওরে প্রশ্ন করলাম যে তোর কি মনে হয়। তো ওই ছেলেটাও অনেক ঘুরায় পেঁচায় উত্তর দিল, অনেক পেঁচাইতেছে, প্রায় আমাদের এই পেঁচাপেচিতে 10-15 মিনিট গেল। তারপর ফাইনালি বললো যে এখানে আমরা আসলে আটকাই গেছি, ট্র্যাপে পড়ে গেছি। আমি হ্যাঁ এখন কি করা যায়? কয় এখন কিছুই করার নেই, হ্যাঁ যে এমনি করে জব দিব, এমনি করে আগে একটা জব লয়ে এলো। ঠিক আছে দেখি আগে জব দেয় নাকি। তারপর যে ওই যে মিট ফ্যাক্টরিতে জব দিল, আমি আর ওই ছেলে ঢুকলাম, তার হাজব্যান্ডও ঢুকলো, তার হাজব্যান্ডের বোনের হাজব্যান্ডও ঢুকলো। তারপর তারা জব করতে পারলো না, ওই ছেলেও করতে পারে নাই, ঠান্ডায় ওর নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হইতো। আমার অ্যাস্থেমা ছিল, ওইটা নিয়ে আমি আল্লাহর রহমতে কন্টিনিউ করে গেছি। 1.5 বছর করেন আপনি? 1.5 বছর কন্টিনিউ। 1.5 বছর।
হেভি লিফটিং থেকে শুরু করে আমার অনেক কষ্ট হচ্ছিল। এর ভিতরে আপনার যে মেইন কোম্পানিতে ওইটা কোনো রেসপন্স নাই, আপনার পে স্লিপ রান করতেছে কিনা কিছুই আপনি জানেন না, এবং পে স্লিপ যে রান করাইতে হয় এটাও আপনি বুঝেন না। আমি কিছু জানতাম না, বুঝেন না যে এটা না হইলে যে আপনার অলরেডি ওয়ার্ক পারমিট ইনভ্যালিড। হ্যাঁ, আমি তো জানি যে আমার এখনো জয়েনিং লেটারই দেয় নাই। আচ্ছা, তো 1.5 বছর আপনি এটা করলেন, তারপরে কি হলো? আমি ভাবছি আমাকে হয়তোবা কোনো একটা কারণে ওয়েটিং এ রাখছে। ওই বাসায় থাকা খাওয়া বাবদ আপনাকে মাসে কত টাকা দেওয়া লাগতো? ওইখানে আমাকে বলছিল যে বাসা ভাড়া দিব 500, আর খাবার টাবার যে খরচগুলা হচ্ছে ওগুলা তো কাটাকুটা আমি আর কোনো ওদের থেকে ক্যাশ পাই নাই। মানে ওই যে 750 যাই আমি করছি, একটু এদিকে যাওয়া ওদিকে যাওয়া বা কেনাকাটা, এই 750 বাদে 3,000 পাউন্ডের বাকি টাকা আমি কিন্তু আপনি তো পরবর্তীতে যখন আপনি আর্নিং করছেন তখন আপনি কোথায় থাকতেন? ওদের সাথেই থাকতেন না আপনি বের হয়ে গেছেন? আমি যখন ট্রেনিং এ ছিলাম ততদিন ওদের সাথে থাকি। ট্রেনিংটা যখন আমার কোম্পানিতে শেষ হয়, কোম্পানি যখন আমাকে নিয়ে নেয়, এটা সম্ভবত 15 দিনের ট্রেনিং হয় আমার, 2 সপ্তাহ। আচ্ছা, তারপর আপনি বাইরে নিজস্ব অ্যাকোমোডেশনে চলে গেছেন? তারপর আমি আরেকটা অ্যাকোমোডেশন খোঁজা শুরু করি, পরে আমি স্লাউতে চলে আসি। আচ্ছা, মানে যার কাছাকাছি। আচ্ছা, সেই পার্ট শেষ হলো, তো 1.5 বছর করার পর ওই জবটা কেন ছাড়লেন আপনি? ওই জবটা ছাড়ার কারণ হচ্ছে এখানেই মেন টুইস্ট শুরু হয়। আসলে আমি সবকিছু এখান থেকে ক্লিয়ার হই যে হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং অন উইথ মি অ্যান্ড মাই পেপারস। এইচআর থেকে ডাকে যে আমরা তোমার এজেন্সিতে যোগাযোগ করতেছি, আমরা চাইতেছি তোমার নিয়ে নিতে, তুমি কি থাকবা পার্মানেন্টলি আমাদের সাথে? আমি বলছি হ্যাঁ, আমি তো এরকমই খুঁজতেছিলাম অপরচুনিটি, আমি অবশ্যই থাকবো। তো পরে এজেন্সির সাথে যখন ওরা যোগাযোগ করছে, এজেন্সি সব পেপারস দিছে, তো আই ডোন্ট নো যে কোনোভাবে এইচআরের সন্দেহ হয়েছে। তো এইচআর আবার আমার কাছে আমার সব কাগজ চাইছে। তো আমার কাছে চাওয়ার পরে আমার যে এজেন্সি ছিল ওরা আবার বলছে যে কোনো কাগজ আমাকে আগে দিবা। তো ওই সময় কোম্পানি তো আমাকে নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমি আর এজেন্সিতে কেন দিব? তা আমি কোম্পানিকেই সরাসরি দিছি। বুঝছেন ব্যাপারটা? এজেন্সিতে ওরা কিন্তু কাগজ চাইছে, আমার কাছেও চাইছে। তো হয়তো বা এজেন্সি থেকে একটু দেরি করতেছিল নাকি আমি জানি না, আমি দিয়ে দিছি আমার কাগজের সাথে, আর এজেন্সি পরে যেটা দিল ওইটার সাথে ব্যাপক ফারাক, মিল কিছু মানে ওই ডিটেইলস গুলোতে মিল নাই, এনআই নাম্বার, ব্যাংক ডিটেইলস, কোনো কিছু, শুধু মিল আছে আমার নামে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আর কিছু মিল নাই। আচ্ছা, তো পরে আমাকে জেনারেল ম্যানেজার ডাকে, ডাকার পরে ওইখানে কি হচ্ছে এটা বুঝা, হ্যাঁ সেই একটা মিটিং, জেনারেল ম্যানেজার ডাকে, ওইখানে ইও থাকে, কি জানো হায়ার পোস্টের নামটা মনে নেই আমার, উনিও ছিল, উনি আমার দেখে চলে গেছে, খুব রেগে ছিল উনি। তারপর এইচআরও থাকে, তো আমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করলো যে তুমি এখানে কি ভিসায় আসছো, কতদিন যাবত এখানে তুমি আসো, তোমার পাসপোর্ট কোথায়, তোমার বিআরপি কোথায়। তো আমি বললাম যে আমার কাছে সবই আছে বাসায়। বলছে কালকে যখন আসবা সব নিয়ে আসবা। তো আমি একদম সব নিয়ে গেছি, আমার কাছে যা যা আছে। আমার তো ভয় নাই, আপনি তো বুঝেনও নাই, কিছু জানি না, আমি সব কাগজপত্র নিয়ে আসছি। ওই মুহূর্তে ওরা যদি পারতো পুলিশটা কল করে আমার ধরাই দিতে পারতো। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তারপরে আমি সব কিছু দিলাম, দেওয়ার পরে বলতেছে যে তুমি যেই কাগজ দিলা এটার সাথে আমাদের কাছে যেই কাগজ আছে কিছু তো মিলে না, শুধু তোমার নামটা ছাড়া। আমি তখন অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিলাম না। তো আমি ওই অফিসারকে জিজ্ঞেস করলাম যে জেনারেল ম্যানেজারও তখন চলে গেছে, শুধু এইচআরই আছে। এইচআরই বলছে চলে যাইতে জেনারেল ম্যানেজারে, কারণ এখানে কিছু সেনসিটিভ কথাবার্তা হবে হয়তো বা এই জন্য। হ্যাঁ, এবং এটা তো আসলে এইচআর এর একটা বড় ধরনের ব্যর্থতাও ছিল এখানে। তারপর আমাকে বলতেছে যে পুরো সিচুয়েশনটা বুঝাইলো যে দেখো তুমি যেই কাজে আসছো এটা হচ্ছে স্কিল মাইগ্রেশনের, তুমি ওই কাজই করতে পারবা ইউনাইটেড কিংডমে যতদিন তুমি থাকবা, ওই কাজের বাইরে তখন আপনি পুরো বিষয়টা বুঝলেন এবং আপনি তখনই বুঝলেন যে আপনি প্রতারণার শিকার হইছেন, ভালোভাবে হইছেন। হ্যাঁ। তারপর বলতেছে তোমার বিআরপিতে যেই এনআই ওইটার সাথে যেই এনআইটা তুমি আমাদের দিছো এটা মিলছে না। তারপর তোমার যে ব্যাংক ডিটেলস, এই ব্যাংক ডিটেলসের সাথে তোমার নামটা তুমি বললা যে এই অ্যাকাউন্টে তোমার কোনো ব্যাংক নাই, তাহলে এইখানে তোমার নাম কেন আসে? তো আমি তো পুরা হতভম্ব স্বাভাবিক। তা আমি বললাম যে আসলে আমি কিছু জানি না, জানে হচ্ছে গিয়ে ওই মহিলার নাম বললাম যে ওই আপুটা জানে, আপনি যদি চান আমি ওই আপুর সাথে যোগাযোগ করাই দিব। তারপর বলছে ফোন দাও। তো আমি একটা মেসেজ দিছি, ফোন দিচ্ছিলাম ধরছিল না, পরে একটা মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পরে মেসেজটা এরকম ছিল যে আপু এই ঘটনা আমার কাগজপত্রের সাথে নাকি মিলতেছে না, ওরা আপনার সাথে কথা বলতে চায়। উনি আমার অনেকক্ষণ পর একটা মেসেজ দিছে
মানে আমার স্পন্সরের নাম লিখে, যে কল টু হিম নাম লিখে বলছে। তা এখন আমি উনারে তো এমনিই পাওয়া যায় না, উনারা এর মধ্যে কই পাবো। তারপর আবার এর মাঝখানে ওনার সাথে আমার খুব ভয়ঙ্কর একটা ফাইট হয়ে গেছে অ্যাবিউজ নিয়ে, স্লাওয়ের ঘটনা। এটা আমি স্কিপ করব টোটালি, কারণ এটা যদি আমার পরিচিত লোকজন শোনে তাও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তো হ্যাঁ, ওইখানে আলহামদুলিল্লাহ কোথাও আমার কোনো বিপদ ঘটে নাই, ওইরকম কোনো বিপদ হয় নাই। হইতে পারতো বিপদ, হ্যাঁ হইতে পারতো, জাস্ট আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন আপনি নষ্ট করে ফেলছে আর কি। হ্যাঁ, হ্যাঁ একটা ভয়ঙ্কর কিছু হইতে পারতো, তবে হয় নাই আলহামদুলিল্লাহ। সরি, আমি যেন কোথায় ছিলাম সেকেন্ড। আপনি আসলে এই যে কথাগুলো উনি বলছেন, ঠিক ঘটনাটা এমন একটা জায়গায় এসেছে, উনি আসলে আমি দেখতে পাচ্ছি যে কিছুটা ইমোশনালি ব্রেকডাউন করছেন। জীবনে হয়তো কখনো ভাবেনি যে ব্রিটেনে এসে এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে পড়বেন। এইচআরের মুখোমুখি, এবং তিনি আসলে কিছুই জানেন না যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে এবং কি ঘটেছে ওনার সাথে। এই 1.5 বছরের পুরো বিষয়টা তখনই কিন্তু ওনার বাস্তবতার মুখোমুখি হচ্ছিলেন। তিনি যোগাযোগ করার চেষ্টা করছিলেন যারা তাকে এই ধরনের পরিস্থিতির মধ্যে ফেললো, কিন্তু তারাও ঠিকমতো কমিউনিকেশন করছে না। তারপরে কি করলো? তারপর হচ্ছে যখন আমি ওনারে মেসেজ দিলাম, উনিও কোনো রিপ্লাই দিচ্ছিল না। তারপরে এইচআর আপনাকে কি ওইখান থেকে আমাকে আমার কাজে যাইতে বললো, যে পুরো সিচুয়েশনটা বুঝাই দিছে। তখন বুঝাই দিয়ে বললো যে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদের সাথে যোগাযোগ করো, কালকের মধ্যে তুমি আমাকে জানাও যে তোমার স্পন্সর সামহাউ তোমাকে ট্রান্সফার করতে পারবে কিনা, ওই কোম্পানিতেই যাচ্ছে তারা, ওই কোম্পানিতে ট্রান্সফার করতে পারবে কিনা, মানে মিট ফ্যাক্টরিতে। মানে তারা বুঝলো যে আপনি ভিকটিম হচ্ছেন এবং তারা আপনাকে হেল্প করতে চাইলো। তো পরে যখন আমি এই জায়গাটাতে আসলে আপনার লাইফটা ঘুরে যেতে পারতো। হ্যাঁ, ঘুরে যেতে পারতো। তো পুরা 2 দিন আমার স্পন্সরকে আমি পাগলের মতো ফোন দিছি, পাগলের মতো খুঁজছি। ওই মহিলার বাসায়ও যে আমি জিজ্ঞেস করে আসছি, কোনো খবরই ছিল না। তারপরে কোম্পানি থেকে আমাকে কিক আউট করে দেয়। তার কিছুদিন, 1 সপ্তাহের মধ্যেই কোম্পানিটাও ক্লোজ হয়ে যায়। মিট কোম্পানিটা? হ্যাঁ। কেন? ওদের, আমি পরে জানতে পারলাম যে ওরা আইডিয়া করে নিছে যে আমার ব্যাপারটা নিয়ে যা ওদের কোম্পানিতে 1.5 বছর যাবত হইছে, এটা যদি ফোকাসে আসে তাহলে এইচআর এর তো খুব বড়সড় একটা প্রবলেম হবেই। নট অনলি এইচআর, পুরো কোম্পানি একটা বড় ধরনের প্রবলেমে পড়ে যাবে। এটা তো ওদের আউট অফ নলেজ ছিল, কারণ ওরা কাগজগুলো পাইতেছিল, সব ডকুমেন্টগুলো পাইতেছিল এজেন্সি থেকে। আর এজেন্সি হচ্ছে গিয়ে সবকিছু পাইতেছিল ওই আমার যে ওইখানে কত লোক কাজ করতেন আপনারা টোটাল? ওইখানে ইন টোটাল আমরা 35-40 জনের মতো কাজ করতাম। দেখেন, মানে একটা ঘটনার কারণে, এবং উনি যেটা বলছেন আসলে এটাই ট্রু হওয়ার সম্ভাবনা, একটা ব্রিটিশ কোম্পানি যারা জেনুইনলি ব্যবসা করছে, ব্যবসা পরিচালনা করছে, তারা যখন বুঝলো যে তাদের অজান্তেই 1.5 বছর ধরে তারাও একটা বড় ধরনের প্রতারণার শিকার হয়ে গিয়েছে, এবং এটা ব্রিটেনের আইনগতভাবে ভয়াবহ একটা অপরাধ। বড় ধরনের ফাইন দেওয়া লাগতে পারে, ডিরেক্টর যারা তাদের আজীবন ব্যবসা করার রাইট নষ্ট হয়ে যেতে পারে, মানে রাইট কেড়ে নেওয়া হতে পারে, এইচআরের জেল হয়ে যেতে পারে। এই ধরনের সিচুয়েশন বা মানে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল। সেই কোম্পানিটি ব্যবসাটাই গুটিয়ে ফেলতে হয়। তারপরে কি হলো? আর আরেকটা কথাও আমি শুনি যে ওদের নাকি, মানে অনেক পরে, এটা আমি শুনি অনেক পরে, যখন আমি খোঁজ খবর নিতে যাই, আরো বেশি করে খোঁজ খবর নিতে যাই, কিছু ইনফরমেশন নিতে যাই, তখন শুনি যে লিকুইডিটিতে চলে গেছে। এখন শুনছি যে সামহাও এটাও নাকি আমার এটার জন্যই রিলেটেড, ওইটা নাকি ওরা ঘুরাইতে পারতো, কিন্তু আর যখন এটা প্রমাণ পাইছে তখন ভাবলো যে একবারে লিকুইডিটিতে চলে গেছে। হ্যাঁ, তারপরে ঘুরে ফিরে দোষটা আসলে মানে অ্যাজ এ হিউম্যান বিং, মানে আপনি কিছুটা নিজের উপরে আপনার এই গিল্টিনেসটা চলে আসে। কারণ আমি তো বুঝতেছি যে উইদাউট জব কেমন সাফারিংটা হয় এখানে। এতগুলা মানুষের, আমি সবার সাথেই তো মোটামুটি কানেক্টেড ছিলাম তখন, সবার জব চলে যাওয়ার পরে ওরা কিভাবে সার্ভাইভটা করছে ওগুলা আমি সবই শুনছি। তো আমার কাছে খুব ব্লেম হইতো। তারপরে আপনি এরপরে কি করলেন? তারপরে আমি যে অনেক জব খুঁজি, আমার কাছে কিছু ক্যাশ ছিল তখন, আবার আমার কাছে প্রায় 3000 পাউন্ডের মতো জমা হয়। ওই যে জব করে করে যে 7 পাউন্ড করে ওরা যেটা দিত, 1.5 বছরে আমি সেভ করতে 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 3-3.5 কাছাকাছি চলে যায় আর কি। ওই সেভিংসটা তখন আমার কাজে দেয়। তো আমি তো দেশেও পুরোপুরি সবকিছু বলতে পারতেছিলাম না, কারণ সবকিছু বেঁচে আসা, এর মধ্যে আমি মানে কিভাবে বলবো যে এরকম হয়ে গেছে। যতটুকু ধারণা দিছি ওই ধারণাতেই তো ফ্যামিলির অবস্থা খারাপ। আর সবাই আশেপাশের লোকজনও মোটামুটি, মানে কয়েকজন তো আব্বুরে এরকমও বলে, কি ব্যাপার মেয়ে বিদেশে পাঠিয়েছো, তোমার ব্যাংকে টাকা কই আসে না তো? ব্যাংকে বসে
ব্যাংকে বসে জিজ্ঞেস করতো, তোমার ব্যাংকে টাকা আসে না কেন, ব্যাংকে টাকা তুলতে আসো, তোমার জমি বেচার টাকা নিতে আসো কেন, তোমার মেয়ে পাঠায় ওইটা করবে না, মানে এই ধরনের আর কি, যারা একটু মানে আইডিয়া রাখে, পিঞ্চ করতো, আরো অনেক ধরনের অনেক কথাই আছে। হ্যাঁ, মানসিক একটা ট্রমার ভিতরে আপনার ফ্যামিলিও যাচ্ছে। তারপরে কি করলেন ওই অবস্থা থেকে? তখন আমি জব খোঁজা শুরু করলাম, প্রায় 7-8 মাস আমি কোনো জব পাইনি, ওইটা দিয়েই সার্ভাইভ করছিলাম। এর মাঝখানে টুকটাক কিছু হেল্প কাউরে করলে দেখা গেছে কিছু হেল্প তারাও করতো রিটার্ন। তো দেখা গেছে যে আপনার একটু হেল্প দরকার, আপনি আমাকে বললেন, রিটার্নে আপনি আমাকে কিছু হেল্প করলেন, জাস্ট এইরকমই ফাইন্যান্সিয়াল দেখা গেছে 1-2 বেলার খাবার ম্যানেজ হয়ে যাইত। তো শেষের দিকে আমার এই প্রবলেমগুলো হয়। ওই টাকা আমি 4 মাসের মতো রেন্ট দিয়ে থাকতে পারি, বাকিটা আমার হচ্ছে শুধু জব খুঁজতে খুঁজতে ট্রাভেলিং কস্টে চলে যায়। তারপর আমি লোন করা শুরু করি, তারপর আমার যাদের সাথে কাজ করতাম তাদের থেকে আমি টাকা নেওয়া শুরু করি, একটু লেন্দি সময় দেই যে আমি খুব ইমার্জেন্সি, আমার টাকাটা লাগবে, কিন্তু আমি তোমার টাকাটা শোধ করতে পারবো 2-3 মাস পরে। এরকম করে লেন্দি সময় নিয়ে দেখা গেছে অনেকটা সময় আমি কাভার দিয়ে ফেলি। তো ফাইনালি একদিন আমার আরেকটা কলিগ দেখে যে আমি গুরুদুয়ারার সামনে, আমি মুখোশ পরেই গেছিলাম তো খাওয়ার জন্য, হ্যাঁ খাবারের জন্য আমি গুরুদুয়ারার সামনে। আপনারা জানেন যে ব্রিটেনে কিন্তু গুরুদুয়ারা বা এই ধরনের যে প্লেসগুলো রয়েছে সেখানে ফ্রি খাবারের সুযোগ আছে। তো সেটাই আসলে উনি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলেন যে গুরুদুয়ারার ফ্রি খাবারের জন্য তার যেতে হয়েছে। এবং এরপরে কি হলো, আপনার কলিগ দেখলো সেখানে? হ্যাঁ, ওইখানে আমার একটা কলিগ দেখে, সে আফগানিস্তানের। সে দেখে মানে আমাকে প্রথমে শিওর হওয়ার জন্য ডাক দেয় আমার নামটা ধরে। তো আমি যখন তার দিকে তাকাই, তার বুঝার আর কিছু বাকি থাকে না, কারণ তারা সবাই তো জানতো এই মেয়ের জব নেই, এখানে কি করে লাইনে, মুসলমান মেয়ে ওইখানে কি করবে। তো পরে বুঝছে, বুঝার পরে আবার বলতেছে ইধারাও। গেলাম, যাওয়ার পরে বলতেছে চলো হাম থোড়া ওয়াক করতে। তারপর একটা পিৎজা শপে গেলাম, খাবার দাবার টুকটাক অর্ডার করলো, খাইলাম। বুঝতেও দেয় নাই যে ও বুঝে ফেলছে আমি ওইখানে খাবারের জন্য গেছি। শেষে আমি যখন চলে আসবো তখন বলতেছে এখানে আর আসার দরকার নাই, আমি তোমাকে ডেইলি রাতে খাবার তোমার বাসায় দিয়ে আসবো। ট্রাস্ট মি, প্রায় 1.5 মাস প্রত্যেকটা রাতে এই ছেলে আমার বাসার সামনে খাবার দিয়ে আসতো। আর যে বাড়িওয়ালা ছিল, ওই বাড়িওয়ালাও হচ্ছে গিয়ে বুঝতে পারে যে সিচুয়েশনে, ও দেখতো যে আমি সারাদিনে একবেলা খাচ্ছি। সারাদিন আমি হচ্ছে তখন ওই রানিং 2 সপ্তাহ আমি অনেক বেশি স্ট্রেসে পড়ে যাওয়ার কারণে আমি বাহিরেও কম যাইতাম তখন। তো ওই বাড়িওয়ালা বুঝতে পারে, ওই বাড়িওয়ালা মহিলা ছিল হাঙ্গেরিয়ান। পরেও একদিন আমারে বলে যে দেখ অনেক ধরনের কাজ পাওয়া যায়, তুই যদি চাস তাইলে ম্যানেজ করে দেওয়া যেতে পারে। তো আমি বললাম যে দেখ ম্যানেজ করে দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু আমি একটা লয়ার খুঁজতেছি, যদি কোনো লয়ার থাকে তাহলে আমাকে ব্যবস্থা করে দিলে ভালো হয়। কিন্তু যেই লয়ারের কাছেই যাই সবাই টাকা চায়, কারণ তখন যে লিগেল এইড আছে এটা কি জিনিস আমি কিছু জানতাম না। মানে আমার 1.5 বছরেও কোনো ধারণাই ছিল না। আমি যারাই জিজ্ঞেস করি কেউ কিছু বলতে পারতো না। কেন বলতে পারতো না? হয়তো বা বলতে চাইতোও না। কেউ তো চাইতো না যে ট্র্যাপে পড়ি, কে জানে কেউ রেকর্ড করতেছে কিনা, কে জানে, কেউ সবার মনে এরকম একটা খুঁতখুঁতি ভয় থাকতো। তারপরে প্রায় 1.5 মাস টানা ওই ছেলে আমার বাসায় খাবার দিয়ে যেত। তারপর আমার বোন আসে, আসার পরে আমি আমার বোনের সাথে শিফট হয়ে যাই। মানে বাংলাদেশ থেকে সে স্টুডেন্ট ভিসায় আসে? স্টুডেন্ট ভিসা আসে। তো ওর মূলত হচ্ছে ইনস্ট্যান্ট প্ল্যান ছিল না আসার। তো সে প্রথমে ট্রাই করতেছিল আমেরিকাতে যাওয়ার, কিন্তু যখন দেখলো যে আমার এই অবস্থা, আমেরিকার ভিসাও ক্যান্সেল হয়েছে, আমেরিকায় আবার ট্রাই না করে এখানে করে ভিসা লাগিয়ে ভাবলো যে 2 বোন একসাথে থাকলে সিচুয়েশনটা কিছু ডেভেলপ হতে পারে। আপনার বোন জানতো আপনার সিচুয়েশনটা? ওই মুহূর্তে আমার বোন আসার আগ পর্যায়ে তখন আমার আবার কিছু টাকা দরকার ছিল। তো আমি পরে বাসায় জানাই। মানে টোটাল সিচুয়েশনটা জানান না? না, টোটাল সিচুয়েশন না, কি সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন? বর্তমান সিচুয়েশনটা জানান। তো হ্যাঁ, বর্তমান সিচুয়েশন জানাই। তারপর হচ্ছে গিয়ে আমার বোন আসার সময় ওর জন্য কিছু টাকা নিয়ে আসে, আমার জন্য 1000 টাকা নিয়ে আসে, মানে পাউন্ড আর কি, 1000 পাউন্ড নিয়ে আসে। তারপর 2 বোন একসাথে উঠে গেলেন আপনি? হ্যাঁ, তারপর 2 বোন একসাথে উঠলাম। ওর জন্যই মূলত বাসাটা নেওয়া, ওইটাতে আমিও থাকা শুরু করলাম, কারণ আর তো যাওয়ার কোনো জায়গা নাই। আর ওই যে 1000 টাকা আনা, এটা কিন্তু ছিল হচ্ছে 2 মাসের ঘর ভাড়া। আর আমি জানতাম আমার বোন টাকা নিয়ে আসতেছে, সুতরাং খাবার খরচ হয়ে যাবে। তো এর মাঝখানে এনি হাও আমার আরেকটা জব খুঁজে বের করতেই হবে। আর ইটস নট দ্যাট ইজি।
এখানে সবাই জানে এটা এত সহজ না। এত সহজ না। তারপর ফাইনালি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার আগে আমার বোনই জব পাওয়া যায়, স্টিল নাও সে জব করতেছে, সে 20 আওয়ার জব করে, কিন্তু ওই যে আমাদের ইউনিভার্সিটির সম্পূর্ণ খরচটা আম্মু আব্বু দেশ থেকে পাঠাচ্ছে ওর জন্য, আমার বোনের। তো ও যেটাই কামাই করতেছে ঘর ভাড়া দিয়ে ওর 20 ঘন্টার কাজ যাতায়াত করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ঘর ভাড়া দিয়ে থাকা খাওয়া হয়ে যাচ্ছিল। তো এর মাঝখানে যখন আমার ভিসাটা কার্টেল করে যায়, আমি আবার ওই ভিসা কার্টেলের টাইমটাতে ব্যাক করি, কারণ এর মাঝখানে ওদের সাথে আমি আর যোগাযোগ করি না, দেখলাম যে করে লাভ নাই। হ্যাঁ, সেটা তো 25 সালে। হ্যাঁ, এই 25 সালে আমি আবার ব্যাক করি। তো দেখা গেছে যে আমার বোন আসে 24 সালে, তো ওরা আমার ভিসা কার্টেল করে দেয় হচ্ছে 25-এর মে মাসে। তো ভিসা কার্টেল করার কারণ হচ্ছে ওরা যখন শুনছে আমার বোন আসছে, ফেসবুকে তো ছবি দেওয়া হয়েছে, পরে জিনিসটা আমি মিলাই, হয়তো বা এটা ওরা করতো কিছুদিন পরে করতো, আরেকটু আইলারের কাছাকাছি গেলে হয়তো বা করতো। তো এটা এত আগে করার কারণ আমার বোন আসলো 24-এ, 25-এ এটা করে দিল মে মাসে, 1 বছরও পুরোপুরি হইল না। তো ওরা ভাবছে যে আমি ডেসপারেট হয়ে ওদের কাছেই তো যাব, এটাই তো হচ্ছে স্বাভাবিক। পরে তাই হইলো, যখন আমার 60 ডেজের লেটার আসলো ইমেইলে, আমি তাদেরকে ফোন দেওয়া শুরু করি। আপনার তো ততদিনে তো আপনি অ্যাটলিস্ট এইটা বোঝার কথা, আপনি যে ওয়ার্ক পারমিটে এসেছেন যেখানে আপনি জয়েনই করেন নাই, ওখানে কোনো পে স্লিপ রান করেন নাই, ওইটা দিয়ে তো আসলে আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি ভিসা যখনই এক্সটেনশন করতে যাবেন ওরা তার 3 বছরের ওয়ার্কের ট্র্যাক রেকর্ড দেখতে চাইবে, সেটা নাই আপনার। তো সেই ভিসা আসলে থাকা না থাকা এটা তো আসলে কোনো কিছু ম্যাটার ক্রিয়েট করে না, মানে এই ইনফরমেশনটা আপনার কাছে ছিল না। ভালো একটা প্রশ্ন করছেন, আমি মাঝখান থেকে হারাই গেছিলাম। আমি এটা বলতাম, কিন্তু ওই যে বললাম না, অনেক কিছু মাথায় আসে না, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। আমি এখন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি আর কি আস্তে আস্তে। সরি, আপনার প্রশ্নটা যেন কি ছিল? হ্যাঁ, মানে এই ওয়ার্ক পারমিটে তো আসলে কোনো ভ্যালিডিটি নাই, যেটা 3 বছর ধরে আপনি কাজ করেন নাই, পে স্লিপই রান হয় নাই। পে স্লিপ। তো এটার বিষয়ে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে আমি ওই মহিলাকে খুব ভালো সম্পর্ক রাখছিলাম, ঝগড়াঝাটি করি নাই, আমার ঝগড়াঝাটি হচ্ছিল স্পন্সরের সাথে। আর এই মহিলার সাথে ভালো সম্পর্ক রাখার কারণ হচ্ছিল মানে আপনি অলওয়েজ বুঝাইতেন যে আমি একই সাইডে আছি। হ্যাঁ, মানে আমার ভিকটিম হওয়ার পিছনে তোমার কোনো অবদান নাই, তুমি আসলে আমারে হেল্প করতে গিয়ে তুমিও বিপদে পড়ছো। বিষয়টা হচ্ছে যেরকম হেল্পিং হ্যান্ড দেখাইছে, ওয়েল উইশার মেসেজ আছে আমার, আপনি চাইলে আমি আপনাকে দেখাইতে পারি, লেখছে যে আমি নাকি তাকে আমার ওয়েল উইশারদের লিস্টে রাখতে পারি। ট্রাস্ট মি, এটা দেখে আমার মনে হচ্ছে ফোনটাই ভেঙে ফেলি। তো এনিওয়ে, পরে আমি তারে জিজ্ঞেস করলাম যে আপু ট্যাক্সের বিষয়টা কি, আমার রাখছে নাকি না, কিছুই তো আমি জানি না। তো বলতেছিল যে সবই হচ্ছে, মানে স্পন্সরের নাম ধরে বলে ও সবই করাইতেছে। বাই দ্য ওয়ে, স্পন্সর কি বাংলাদেশি ছিল না অন্য দেশি? সিলেটের। আচ্ছা, ওকে, হ্যাঁ, ক্যারি অন। তারপর আমি বললাম যে কিভাবে করবে, পরে বলতেছে যে সে সব জানে কিভাবে করবে, নাইলে কি এত বছর যাবত এই ব্যবসা কি করতে পারতেছে। আমি বললাম যে এই যে তাইলে ওই ছেলেটার নাম ধরে বললাম যে তাইলে ওই ছেলেটা যে ভাগাই দিল, এটা একটা কাজ করলো, ওটা তো ও ভাগায় নাই, ওই ছেলে তো হচ্ছে পুলিশের কাছে গেছে, এইখানে গেছে ওইখানে গেছে, ঝামেলা করছে, তার জন্য না বের করে দিছে। বের করে দিলেও ওই ছেলে কিন্তু 10,000 পাউন্ড পাইছে। আচ্ছা, কোম্পানি থেকে বের করে দিছে। ওই ছেলে কেয়ারের ভিসায় আসছিল ওনাদেরই আরেকটা কোম্পানিতে, তো ওই ছেলে 10,000 পাউন্ড পাইছে। আমার কমায় বলছে নাকি, আমি জানি না, রিটার্ন নিচ্ছে 10,000। তো গভর্নমেন্ট থেকে নাকি পাইছে শুনলাম। পরে আবার 2 বছরের ভিসা নিয়ে একটা জব করতো, হাউসকিপিং এর। আমি বুঝলাম না, ও পারলো আমি পারলাম না কেন, জানি না। এখানে হয়তো সামহাউ আপনাকে ইনফরমেশন রং দেওয়া হয়েছে, যে এই আলাপে গেলাম না। তো আপনার যখন ভিসা কার্টেল হইলো, তখন এই যে শুরুতে যে কনভারসেশনটা শুনলাম, সেটা হচ্ছে এই ভিসা কার্টেলের টাইমের কনভারসেশন। তারা আপনার কাছে আবার টাকা ডিমান্ড করলো। হ্যাঁ, যে 60 ডেজের যে লেটার টাইম পাইছিলাম, প্রথম 1.5 মাস ঠিক মতো কিছুই বলে নাই, খুঁজে নাও, সবকিছু তো তুমিই পারো, তুমি তো অনেক শেয়ানা। মানে সেও মানে আমার যে স্পন্সর, সে তো ফোন ধরতোই না, ধরলে এই ধরনের কথা বলতো যে স্টোবোর্ন, এই সে অনেক গালিগালাজ করতো। আর যে মহিলা, ওই মহিলা বলতো তারে খুশি করলেই তো তুমি সবটা পারো, তারে খুশি করলেই পারো। আপনি কি খুশি করে এই পর্যন্ত আসছেন নাকি তারে? একদিন আমি এই কথা বলছি, বলার পরে তার হাজব্যান্ডে দেখে বলছে শুনছো, দেখো দেখো কি বলে, হাসতেছে। সে খুব মজা পাইছে আমার মনে হলো। আচ্ছা, এনিওয়ে, তারপর হচ্ছে
আমি আবার হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ওইখানে তারা আপনার কাছে টাকা ডিমান্ড করলো 15,000 পাউন্ড, একেবারে হ্যাঁ, লাস্ট মোমেন্টে এসে, মানে 60 ডেজ যখন ওভার হয়ে যাচ্ছে হ্যাঁ এবং লাস্টের দিনের কনভারসেশন। আপনি 10,000 দিবেন বলছেন, ওরা বলছে 15,000। ঠিক ওই মুহূর্তে সেটা ডিলটা হইলো না কেন? আমি বললাম যে আমি এত টাকা দিতে পারবো না, আমার কাছে এত টাকা কিন্তু আপনি তো 10 দিতে রাজি হইলেন। হ্যাঁ, শেষে আমি এটা ক্লোজ করতে চাইছিলাম, তা আমার হঠাৎ মনে হলো আমার কিছু ইনফরমেশন দরকার। তাই আমি বললাম যে আচ্ছা আমি 10 দিতে পারবো। অ্যাকচুয়ালি কিন্তু আমার তাও ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা, আমি বললাম আচ্ছা আমি 10 দিতে পারবো, যদি রাজি থাকেন তাহলে বলতে পারেন, নাহলে আমার পক্ষে সম্ভব না। কিছু বার্গেনিং করছিলেন হ্যাঁ, আপনি? বার্গেনিং করতেছিলাম। তারপরে ফাইনালি রাজি যেদিন হইলো, যে রেকর্ডটা শুনাইলাম যে আজকেই তো লাস্ট ডেট। ওরা কিন্তু মানি লন্ডারিংও করে। ওই যে দাস থেকে টাকা হ্যাঁ। আনা। হ্যাঁ, এইটাও এই রেকর্ডে আছে। আচ্ছা, আপনি যদি চান আমি আপনাকে সম্পূর্ণ রেকর্ডটা দিতে পারি। তো আমি আরো অনেক কিছুই বলতে পারতাম, শুধু ইনভেস্টিগেশন চলতেছে এই জন্য আমি অনেক কিছু স্কিপ করে গেছি, এমনকি আমি কোনো নামও বলতেছি না। রেকর্ডও আপনি আজ চাইলে আমি দিব, জাস্ট নামটা করাই দিয়েন যেন বোঝা না যায়। তো ওরা মানি লন্ডারিংও করে। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, আমি যখন আসছিলাম ওই প্রথম বছর 2022 সালে আমাকে অফার করতেছিল 10,000 পাউন্ড, আর বিনিময়ে আমি যেন একটা ছেলে আনি। তো ছেলে আনা কি জিনিসের বাবা, আমি তো জানি না। মানে ডিপেন্ডেন্ট হিসেবে একটা ছেলে তখন আমারে বলতেছে ডিপেন্ডেন্ট হিসেবে একজন আনা হয়েছে। ডিপেন্ডেন্ট হিসেবে আনবো মানে ওটা কি? ট্রাস্ট মি, ওটাও আমি আপনি কিভাবে জানবো? আপনি বুঝেন নাই। তখন বলতেছে তোমার হাজবেন্ড বানায় একটা ছেলে নিয়ে একজনকে আনা হবে। হাজবেন্ড আনানো এটা আমাদের শোনা মানে কি জিনিস, যে হাজবেন্ড মানে নিয়ে আসবো, ফেক হাজবেন্ড কি জিনিস, মানে আমাদের এরকম আকাশ থেকে পড়ার মতো অবস্থা আমার। তো পরে আমাকে বুঝাইলো সুন্দর করে মহিলা যে আরে ছেলের সাথে তোমার থাকতেও হবে না, কিচ্ছু হবে না, জাস্ট কাগজে পত্র বানায় Just নিয়ে কাজে বিনিময়ে হবে। তুমি 10,000 হ্যাঁ পাবে। হ্যাঁ, আমি বলছি তো আমার সাইন করতে হবে না, তোমার কিচ্ছু করতে হবে না। বলছে তাইলে কিভাবে হবে, প্রমাণও লাগবে না? বলছে কিচ্ছু লাগবে না। বলছি ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। ঠিক আছে, ইট মানে ডাজন্ট মিন এই একটুকু কথার মধ্যে আপনি আবার আরেকটা প্রতারণার শিকার হলেন। হ্যাঁ অফার করতেছিল আর কি 10,000 পাউন্ড। লোভী যদি হইতাম তাহলে তো বলতাম ইয়েস। কিন্তু আপনি তো, আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল আগে, সেখানে আপনি বলছিলেন যে একটা ছেলে ক্লেম করছিল যে আপনার স্পাউস হিসেবে সে অলরেডি আসছে এই দেশে, এবং এটা আপনি একেবারেই জানেন না। আমি জানতাম না। এবং এই টাকার লেনদেন যেটা হয়েছে এটা ওদের সাথে। এবং এখানে একটা কথা বলি, এটা কিন্তু অনেক এজেন্সি বা যারা এই ব্যবসার সাথে জড়িত ছিলেন, এই মানে হিউম্যান ট্রাফিকিং বিজনেসের সাথে যারা জড়িত ছিলেন, তারা কিন্তু এটা তাদের কাছে যে কাগজপত্র আছে, তাদের কাগজপত্র, এবার যেহেতু প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের কাগজপত্র সব ডিটেলস তাদের কাছে থাকবে, তারা নিজেরা কিন্তু এটা এই ফেক কাগজপত্র তৈরি করে, কাবিন তৈরি করে তারা এটা করতে পারতো। আর ওই যে সময়ের কথা উনি বলছেন, ওই সময় এটা এত বেশি হচ্ছিল এবং এত দ্রুত ভিসা প্রসেসিং হচ্ছিল যে ইউকেভিএ আসলে এগুলো জেনুইন মেরিজ কিনা, জেনুইন মেরিজের জন্য যে আরও অনেক প্রমাণপত্র লাগে সেগুলো আসলে চেক না করে তারা ভিসা দিয়ে দিচ্ছিল। এবং অনেকেই জানতেন না, তাদের ডিপেন্ডেন্ট হয়ে আর অনেক মানুষ ব্রিটেনে চলে এসেছেন, এবং এই টাকা পয়সার লেনদেন এই দালাল শ্রেণী যারা, তারাই এটা বেনিফিটেড হয়েছে। এই ধরনের একটি প্রতারণার শিকারও কিন্তু তিনি হয়েছেন, মানে ওয়ার্ক পারমিটের প্রতারণার শিকার হচ্ছেন। পাশাপাশি তিনি, তার নামে একজন ডিপেন্ডেন্ট চলে এসেছে, 10,000 পাউন্ডের কথা তারা বলেছিল, সেখানে টাকা পয়সার লেনদেন হয়ে উনি কিছুই জানেন না। সেটা আপনি কিভাবে জানলেন? আপনার ভিসা কার্টেল হয়ে যাওয়ার পরে আপনি কি করলেন পরবর্তীতে? ফাইনালি আমি আরেকটা হেল্প নেই ইউকে গভর্নমেন্ট থেকে। লিগ্যাল এইড না, লিগ্যাল এইড না, অ্যাসাইলাম করি আমি। অ্যাসাইলাম না? হ্যাঁ, অ্যাসাইলাম করার পরে আমি অ্যাসাইলামটা করি হিউম্যান ট্রাফিকিং এক্সপ্লয়টেশনের উপরে। তো ওইটার মোড় ঘুরে এখন অন্যরকম হয়ে গেছে, বাট স্টিল রানিং। তো খুব ভালোভাবেই চলতেছে, আশাবাদী যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যখন আমি অ্যাসাইলাম করলাম তার 1 সপ্তাহের মধ্যেই হবে, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ ম্যাক্স, এর মধ্যেই আমাকে একজন আমার মেসেঞ্জারে মেসেজ দিছে যে কি অবস্থা, কি করতেছেন, আমার কথা মনে আছে নাকি। তা আমি তো আমি চিনিই না, এরা আমার এর কথা মনে থাকবে কি? আমার ফেসবুক আবার ওপেন, যে কেউ মানে ফেসবুকে ফ্রেন্ডশিপ পাঠাইতে পারে। তো আমি ভাবছি ওইরকমই কেউ র্যান্ডামলি হবে, এমনি মনে হয় আগে মেসেজ টেসেজ দিয়ে। তো আমি উপরে যেয়ে দেখলাম যে হ্যাঁ আসলে আরও কয়েকদিন মেসেজ টেসেজ দিছে। তো আমি বললাম যে আসলে মনে থাকার তো কিছু নাই, আপনি যদি একটু ডিটেলস বলেন তাহলে হয়তো বা মনে পড়তে পারে, আমি কি আপনারা চিনি? তো আমার প্রশ্নটা এরকম ছিল। তো বলতেছে আমি যে কি আপনি জানছেন আমি সে। আপনি তো পুরাই আকাশ থেকে বললেন। আপনি জানছেন আমি সে,
আমি কারে আনলাম, আমি কোথায় আনলাম আপনারে? পরে বলতেছে আরে আপনি না আমার ভিসার করলেন, মানে এরকম করে ইঙ্গিত দিয়ে দিয়ে আর কি কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ। পরে আমি তাকে ফোন দিই, ওই মেসেঞ্জারই? হ্যাঁ আমি তাকে ফোন দিয়ে বলি যে একটু ক্লিয়ারলি হ্যাঁ বলেন। ক্লিয়ারলি বলেন আমি কাজে আছি, আপনি যেই মেসেজগুলো দিচ্ছেন আমি বুঝতেছি না। এটা বলে আমি কাজে আছি বলে রেখে দিই। আসলে আমি কাজে না, একটা রেস্টুরেন্টে কফি খেতে গেছিলাম, আমার বোন আর আমি গেছিলাম আর কি। তো হাঁটাহাঁটি করতে বিকেলবেলা যে বসছি, বসার পরে তখন আমি বলতেছি আমি কাজে আছি, তারপর আমার রেস্টুরেন্টের একটা ছবিও তারে পাঠাই, ওই যে ফল টল দেওয়া, খাবার দাবার রাখা, তো যেন বুঝে যে হ্যাঁ। কারণ আমার তো তখন ওই 2022-এ চলে গেছে মেমোরি, ওই যে তারা অফার করছিল আপনাকে তখন তো ডিপেন্ডেন্ট আনা আমার যায়। হাতগুলা ঘামতেছে এখন। হ্যাঁ তারপরে তো পরে সে আমাকে মেসেজ দিছে যে আমি তো আপনার ডিপেন্ডেন্ট ভিসায় আসছিলাম। ওই সময় আসছিল? আমার 6 মাস পরেই নাকি আসছে। আচ্ছা। এর মানে আমি আসছি 31 ডিসেম্বর 2021, সে হচ্ছে 2022 জুন জুলাই এরকমের সময় আসছে। এবং কতটুকু প্যাথেটিক দেখেন, উনি ওয়ার্ক পারমিটের ভিসায় এসেছেন, প্রতারণার শিকার হচ্ছেন, উনি কাজ পাচ্ছেন না, ওনার সাথে ওনার স্পন্সর ঠিক মতো যোগাযোগ করছে না, কিন্তু ওনার ডিপেন্ডেন্ট হিসেবে যে এসেছে তার ফুল টাইম কাজের রাইট আছে এবং তার কোনো রেস্ট্রিকশন নেই, সে আরামসে কাজ করে যাচ্ছে, ফুল টাইম টাকা ইনকাম করছে, সব কিছুই তার হয়ে যাচ্ছে। সেই লোক আসলে কখন বিপদে পড়লো অথবা কখন ওনার সাথে যোগাযোগের দরকার হলো, যখন উনি আসলে অ্যাসাইলেম সিক করলেন এবং ওনার ভিসা কার্টেল হলো, তখন কিন্তু আসলে সেই ডিপেন্ডেন্টেরও ভিসা কার্টেল হলো। এবং যেহেতু যারা কন্ট্রাক্ট করে এনেছে, যাদের মাধ্যমে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তারা তখন উনার ডিটেলসটা দিয়ে বললো যে ওনার সাথে যোগাযোগ করো, কারণ যেহেতু উনি আর তখন এদের কন্ট্রোলে নাই। তারপরে কি হলো? আমাকে উনি আবার গোপন করছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কবে আসছেন, কি আসলে সব টাকা কিছু আমাকে বলেন। বিষয়গুলো আপনারা হ্যাঁ, ঠিকমতো বলেন। কার সাথে আপনি আগে যোগাযোগ করছিলেন, কত টাকা দিয়েছেন, আপনি সব বলেন। ওই লোকটা আমি রেকর্ডটা শোনাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, মেসেজগুলো দেখাইলেও মেজাজ খারাপ হবে। সে আমার সাথে দেখা করে আমাকে সব বলবে, ওভার দ্য ফোন কিছু বলবে না। কারণ যদি রেকর্ড হয়, রেকর্ডটা আমি দেখা করেও আপনার সাথে করতে পারি। আপনার সাথে আমার কাজ হবে ট্রাস্টের উপরে। আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে আপনি আমাকে সব বলেন, আমি আপনার জন্য স্ট্যান্ড নিব, আমি আপনার জন্য দাঁড়াবো, যা করা লাগে করব। কারণ আপনি বলতেছেন আপনি ভিকটিম, আমিও ভিকটিম। তো একজন ভিকটিম আরেকজন ভিকটিমকে হেল্প করবে, সেটাই স্বাভাবিক। আপনি আমাকে বলেন। সে এইভাবে ঘুরায়, ওইভাবে ঘুরায়, ওই যে আপনারা যারা আনছে তারা আনছে আমাকে, আমি আপনার পরে আসছিলাম, অনেক টাকা গেছে। কত টাকা দিছেন? অনেক টাকা গেছে, আপনি যত দিছিলেন তার মতোই। তারপরে আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি কত সালে আসছেন? এই তো আপনি আসার 1 বছরের মাথায় আসছি। 1 বছরের মাথায় কি কোনো নির্দিষ্ট ডেট নেই আপনার? এই তো 6 মাস 1 বছরের মাথায় আসছি। হ্যাঁ, সে এইভাবে অনেক ঘুরায় কথা বলতেছে। তারপরে আপনি বুঝলেন যে, তারপরে আমি তার একটু ঝগড়া করি, তার সাথে ঝগড়া করে আমি ফোন টোন রেখে ব্লক করে দিই। তার কিছুদিন পরে আমার হঠাৎ করে মনে হয় যে আচ্ছা দেখি আরো বেশি, মানে ইনফরমেশন পাই কিনা, ইনফরমেশন নেওয়ার জন্য আরেকটু বেশি করে দেখি, যদি কিছু লাভ হয়, মানে রিকোয়েস্ট করে দেখি। সেম একই কথা তার, সে আমার সাথে দেখা করবে। তো তখন আমার মাথায় আসলো যে সে যদি সামনাসামনি দেখা করেই আমাকে সব কিছু বলতে চায়, তাহলে এটাও তো আরেকটা ট্র্যাপ হবে। তার সাথে আমার কোনো ছবি নাই, হি ওয়ান্টেড টু ক্রিয়েট সাম এভিডেন্স। তো এইটাও হয়তো বা তাদেরই বুদ্ধি হবে। এত বছর এই লোকটা, আমি তার একটা কফি শপে বসলেন, দূর থেকে কেউ ছবি তুললো যে আপনার সাথে তার যোগাযোগ বা দেখা বা আপনাদের মধ্যে এক ধরনের কমিউনিকেশনস আছে, আপনারা আউটিং এ বের হন, একটা দুইটা এভিডেন্স সে ক্রিয়েট করে ফেলতে পারে। রাস্তায় হাঁটছেন, ছবি তুলে ফেললে কেউ, এইটা হ্যাঁ। তারপরে আপনি আর দেখা করলেন? আমি ওনারে ডিরেক্ট বলছি যে আপনি রেকর্ডের ভয় করতেছেন, আমি এটার ভয় করতেছি। তাই কি আপনার হেল্প দরকার নেই? আপনি বোঝাইতে চাইতেছেন না আমার তো হেল্প লাগবে, তাহলে আপনি বলেন, ফোনে বলতে পারবো না, দেখা করতে হবে। তারপরে ওই চ্যাপ্টার বলে ব্লক করে দেই। হ্যাঁ, এগুলা কি সবই আপনার অ্যাসাইলাম কেসের সাথে ইনক্লুডেড করে আছেন? মানে আপনি যে এই যে মানে প্রতারণার শিকার হয়েছেন, এগুলো সবই আপনি বলছেন? এগুলো সব কিছু আমি বলছি। এমনকি আমার ইন্টারভিউ হওয়ার কথা ছিল, তো স্বাভাবিক সবার 1-2টা ইন্টারভিউ হয় স্ক্রিনের পরে। আমার এই যে 3rd ইন্টারভিউ সামনের মাসে, তো দেখা যাক কি হয়।
তো এতভাবে ক্রিটিক্যাল হয়ে গেছে হোম অফিসের কাছেও ব্যাপারটা। আমি ইন টোটাল 12 থেকে 16টা অর্গানাইজেশনের সাথে, অনেক বড় বড় অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করছি এই গত 6 মাসে। কানেক্টেড হয়েছেন? হ্যাঁ, কানেক্টেড। এগুলো আসলে যখন লিগ্যাল এইডে আপনি কানেক্টেড হবেন তখন ওইখান থেকে অনেক আপনাকে কমিউনিকেশন করার জন্য অনেক লিঙ্কিং দিয়ে দেয়। সুতরাং অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনি শুরুতে আসছেন কিছুই চিনতেন না, গত 6 মাসে আপনি অনেক বড় বড় অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে গেলেন। আসলে এগুলো আসলে সবই রিলেটেড। আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন তখন অনেক হেল্পলাইন, অনেক জায়গায় কমিউনিকেশন করার জন্য তাদের লিফলেটেই অনেক তথ্য দেওয়া থাকে, এবং সেগুলোর সাথে যখন আপনি একটার সাথে কানেক্টেড হবেন, একটার সাথে কানেক্টেড থেকে আরেকটা, অনেকগুলো জায়গায় আপনার কানেক্টেড হওয়ার সুযোগ আছে। তো এখন আপনি আসলে কোন জায়গায় আছেন এবং আপনি তাদেরকে কিভাবে আসলে এখন লিগেলি কোনো চ্যালেঞ্জ আপনি করছেন কিনা? এখন আমি লিগালি চ্যালেঞ্জ করছি ওদের। আমার লাস্ট যেই কনভারসেশনগুলো অথবা রেকর্ডগুলো আছে সবকিছু আমি যেখানে যেখানে দেওয়ার দিয়ে দিছি। এমনকি প্রথমে একবার আমার যে ছিল, যে কাজটা ছিল ওটা ক্যান্সেল হয়েছে। এটা অন্য কাজ, ওইটা ক্যান্সেল হয়েছিল কারণ আমার কাছে এনাফ প্রুফ ছিল না। তারপর থেকে আমি প্রুফের পেছনে লাগি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি যথেষ্ট প্রুফও পাই। তো ওই প্রুফগুলো নিয়ে আমি যখন আবার দাঁড়াই, তো এখন আমাকে আরও কিছু অর্গানাইজেশন হেল্প করতেছে। তবে এখানে ইউকেতে সবচেয়ে বড় একটা প্রবলেম, এই অর্গানাইজেশনগুলা বিভিন্নভাবে হেল্প করে। আমার যে পুরো একটা চেইনের প্রবলেম, এখানে এরকম কোনো এজেন্সি নাই যে একটা এজেন্সি সবগুলা ইনক্লুড করে কাজ করবে। এটা হয় না। অথবা ওরা নিজেরা যে কোনো একটা এজেন্সি, মুখ্য এজেন্সি দায়িত্ব নিয়ে বাকি সবগুলো, হ্যাঁ, বাকি এজেন্সিগুলোকে বলবে যে প্রত্যেকটার সাথে আপনার ইন্ডিভিজুয়াল কমিউনিকেশনস এন্ড পেপারস এন্ড ডকুমেন্টস, রেকমেন্ডেশন, এভরিথিং আপনাকে নিজেই কালেক্ট করতে হবে। সো আসলে এইটা আসলে অনেক, বাট এখন কি আপনি এই সময়ে এসে বা এই বর্তমান সময়ে আপনি কিভাবে সার্ভাইভ করছেন? আমার বোনের সাথে সার্ভাইভ করতেছিলাম। তো আমি এখন কিছু রোগে আক্রান্ত, এংজাইটি, ডিপ্রেশন, স্লিপিং প্রবলেম, তারপর হচ্ছে আমার স্মেলের একটা স্ট্রং প্রবলেম হয়ে গেছে, তারপর আমার নয়েজ ইস্যুস শুরু হয়ে গেছে। তো নানানভাবে আমি এখন ওদের হিসাবে হচ্ছে মেন্টাল হেলথের ইস্যুতে আছি। তো ডিরেক্ট আমাকে মেন্টাল হেলথ ক্রাইসিসের সাথে মাইন্ডস একটা আছে, ওটার মধ্যে ওরা আমাকে রেফার করে দিছে। ওরা নিজেরাই সবকিছু করছে। তো এখন আমি আসিও ওদের আন্ডারে। তো এখন কি হোম অফিসের রেকমেন্ডেশনে থাকছেন আপনি? হ্যাঁ, হোম অফিসের রেকমেন্ডেশনে আসি। আর হচ্ছে আমি সবার কাছে বলবো যে যারা আমার মতো ভিকটিম হয়েছে, কিছুই বুঝতে পারে নাই আসলে, যে যেমন কিছু আছে যে আমি ফেক ভিসাতেই আসতেছি, আমি জানি। আরেকটা হচ্ছে আমি কিচ্ছুই জানি না। আমি জানি যে এখানে এজেন্সির কাছে গেলে যে এখানে বাংলাদেশে আমার এজেন্সি একটা প্রসেস করে দিতে যেরকম টাকা নিবে, আমার একজন মানে পরিচিত লোক আমাকে সেম হেল্পটাই করতেছে, বরং বিশ্বাসের জায়গাটা একটু মজবুত হচ্ছে। তো একই টাকা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে যাক, কিন্তু আপনি রেফারেন্সের ভিতরে আছেন। হ্যাঁ, আমি রেফারেন্সের ভিতরে আছি, এর মানে আমি বিশ্বাস করতে পারতেছি যে বিশ্বাসের জায়গাটা মনে করেন দোমরায় মুচড়ায় শেষ। তাহলে আমি এজেন্সিতে গেলেই পারতাম। আমার মতো যারা এই ধরনের ব্যাপারগুলোতে পড়ে যাবে, আমি তাদেরকে বলবো যে চুপ না থাকতে। কারণ এই যে ডিপেন্ডেন্টের যে একটা বিষয় আর স্পন্সরশিপের, আমার এক্স্যাক্টলি আইএলআর-এর 1 বছর আগে, 6 মাস আগে ভিসা কার্টেল করে দেওয়া, এগুলো তাদের একটা ট্র্যাপটা কীরকম? আপনি 3 বছরের ভিসা পাইছেন বা 4 বছরের ভিসা পাইছেন, 5 বছরের ভিসা পাইছেন, আপনার ভিসাটা কাছাকাছি যাওয়ার আগেই ওরা আপনার ভিসা কার্টেল করে দিবে। এটা তো 2টা কাজ হয়। প্রথম কাজ হয় ওরা তো কোনো ডকুমেন্ট দিতে পারবে না। ভিসাটা যখন ক্যান্সেল করে দিতেছে, আপনি যখন আরেকটা স্পন্সর নিতেছেন, তখন ওইখান থেকে আপনার সব ডকুমেন্ট যাবে। গভর্নমেন্ট 6 মাসের কাগজ চায়। আমি জানি অনেকের জন্য, এখন আমি যেটা বলতেছি অনেকের জন্য এটা অনেক টাফ হয়ে যাবে, বাট হোয়াট ইজ অ্যাকচুয়াল রিয়েলিটি, এই অ্যাকচুয়াল রিয়েলিটির জন্য আমরা যারা সাফার করতেছি সবার এটা জানা দরকার। আমি সরি যে এখন অনেকেই হয়তো বা আরও বেশি প্রেশারে পড়তে পারে, কারণ গভর্নমেন্ট এখন অলরেডি ডকুমেন্টের চাহিদা বাড়াই দিচ্ছে। যদি আমার এই ইন্টারভিউটা তাদের পর্যন্ত পৌঁছায়, এটা আরও স্ট্রং হয়ে যাবে, নর্মাল, স্বাভাবিক। তো আমি যারা আমার মতো পর্যায়ে এসে বিপদে পড়ছে তাদেরকে বলবো খুব ফোকাসে থাকতে। ঠিক ওই আইএলআর-এর আগে অথবা তাদের মেয়াদ ভিসা শেষ হওয়ার আগে তারা ভিসা কার্টেল করে দিবে। আর কার্টেল করে দিয়ে ওই যে তাদের পে স্লিপ বাঁচাবে, পে স্লিপ তো দেয় নাই, আর তাদের কাছে টাকা চাবে আবার ফর রিস্পন্সার।
স্পন্সর হইলে কি হবে, ওই শুধু কজদের টাকা যাইতেছে 1200-1500, এছাড়া বাকি যেটা যাইতেছে সব ওদের পকেটে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে ওনার সামাজিক নিরাপত্তা এই সব কিছু বিবেচনা করে ওনার চেহারা আমরা দেখাইনি, ওনার নাম পরিচয় গোপন রাখার চেষ্টা করেছি। এবং উনি যাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন, এটা যেহেতু এখনও আইনি প্রসেসের ভিতর বা প্রক্রিয়ার ভিতরে রয়েছে, এবং এই প্রক্রিয়ার আমরা যখন পুরো গল্পটা শুনলাম, বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে একেবারে এন্ড প্রসেসে ব্রিটেনের একজন স্বনামধন্য আইনজীবীর নামও চলে এসেছে, এবং পুরো বিষয়টাই আসলে তদন্তের ভিতরে আছে। এই কারণে আমরা শুধু গল্পটাই এবং সেই প্রতারণার ভিতর থেকে তিনি কিভাবে আসলে এখন সার্ভাইভ করার চেষ্টা করছেন, বেরিয়ে আসার চেষ্টা করছেন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। একই ধরনের ঘটনা শত শত উদাহরণ এই কমিউনিটিতে আছে, এবং একইভাবে প্রতারণার শিকার হচ্ছেন, আরও ভয়াবহ ঘটনার শিকার হচ্ছেন। ওনার জীবনের ভিতর দিয়ে অনেক ধরনের বাজে বাজে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়েছে, এবং তিনি সেটাকে অনেক বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন সময় সেটা মোকাবেলা করে এখন পর্যন্ত নিজের যে আত্মসম্মানের জায়গাটা সেটা ধরে রাখতে পেরেছেন। আমরা আজকে ওনার এই যে ঘটনাটি শুনলাম, সেটা থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন। সেটা থেকে আপনাদের যদি মনে হয় যে আপনারাও আপনাদের গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন, যেটা মানুষের উপকারে আসবে, তাহলে করতে পারেন। সবাইকে আপনি কি শেষ কিছু বলবেন? আর হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাড করব। জি। ওরা যদি টের পায়, মানে যে যার স্পন্সরশিপে আসবে, তো ওরা যদি টের পায় যে যাকে স্পন্সরশিপে আনছে সেই এমপ্লয়ি মাথা ঝাড়া দিয়ে দাঁড়াইতে চাইতেছে, হি অর শি ওয়ান্ট টু ডু সামথিং, লাইক লিগ্যাল হেল্প নিতে পারে, পুলিশের কাছে যাইতে পারে বা যেটাই হোক, তখন ওরা বুঝতে পারে। তো ওরা ওই সময় ভয় দেখায়। আমার যে স্পন্সর, সে স্পন্সরের যে বিজনেস পার্টনার লেডি, সে বলতেছে বিজনেস পার্টনার না, বাট আমি তো তাদেরকে বিজনেস পার্টনার হিসেবেই জানি। তো তারা আমাকে পলিটিক্যাল ভয় দেখাইছে, ছবি দেখাইছে, দেখো কার সাথে খাইতেছি। তো আওয়ামী লীগের, বিএনপির বড় বড় নেতাদের সাথে লন্ডনে বসে খাচ্ছে, দেশে গেলে দেশে যে বসে খাচ্ছে ওগুলা দেখাইতেছে। তারপর আবার হচ্ছে এখানে নাকি, মানে ট্রুলি স্পিকিং, এখানে নাকি অনেক লয়ার, ইসলোনানোর অনেক লয়ার নাকি তাদের পকেটে। আমি লয়ারদের প্রশ্ন করতে চাই, অ্যাকচুয়ালি কি আপনারা স্পন্সরশিপ যারা দেয় তাদের পকেটে থাকেন? আর যদি তারা এইভাবে বলে থাকে, ফেকভাবে বলে থাকে, ওকে ফাইন, তাহলে আমি 10-12টা লয়ারের সাথে যোগাযোগ করছি, কেউ আগাইতে দেখিনি আমি, সবাই পিছিয়ে গেছে। আর তারাও ভালোই পরিচিত, তারা সবাই পরিচিত। এমনকি আমি অনেকের ভিডিওতে, লাইভ ভিডিওতে প্রশ্নও করছি অনেক ধরনের, একটু ঘুরায় টুরায়। তারা একটা পর্যায়ে বলছে যে সব উত্তর এখানে দেওয়া যাবে না। ওয়াই নট? প্রশ্ন উত্তর কেন দিতে পারবেন না? আপনার ওখানে যে আমি ফাইল খুলবো, ঠিক আছে, আমরা ফাইল খুলবো, ঠিক আছে, যেইটা প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি ওইটার উত্তরটা দিয়ে তারপরে ফাইল খুলবো আমি। আপনি উত্তরটা ওইটা দেন আগে, সবাই জানুক। এখানে লুকোচুরি তো কিছু নাই, লুকানোর তো কিছু নাই। আমরা এই জায়গাতে আসলে শেষ করব। উনি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আসলে এই যে যেটা বলছিলেন যে অনেক ভিকটিমকে অনেক পলিটিক্যাল, তাদের যে পলিটিক্যাল এফিলিয়েশন আছে সেটা দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়। উনি যেটা বলছেন যে আসলে এই ভয়গুলো দেখালেও এটা আসলে আপনাদের পেছানোর উচিত নয়। আরেকটা বিষয় হচ্ছে, ব্রিটেন হচ্ছে আইনের দেশ। উনি দেরিতে হলেও সেই লিগ্যাল স্টেপ নিয়েছেন, এবং আশা করব যে খুব দ্রুত উনি একটা লিগ্যাল রেমিডিও পাবেন এটা থেকে, এক ধরনের, এবং সেটা পাওয়ার সুযোগ আছে। সুতরাং কেউ যদি কোনো ধরনের এই ধরনের এক্সপ্লয়টেশনের শিকার হন, তাহলে ব্রিটেনে এটার, এবং ট্রু এক্সপ্লয়টেশনের শিকার হলে অবশ্যই সেটার সুযোগ আছে, এখানে আইনি বা লিগ্যাল রেমিডি নেওয়ার সুযোগ আছে, সেটাই আপনারা নেবেন। একটা কাজ করতে পারে যে যদি বুঝে যে হ্যাঁ আমি শিকার হয়ে গেছি, যত সম্ভব এভিডেন্স ক্রিয়েট করা, সম্ভব এভিডেন্সগুলো সাথে রাখা। এবং এখানে একটা বিষয়, এই তদন্তগুলো যখন হয়, তারা কিন্তু আসলে বুঝতে পারে যে আপনি এই এভিডেন্সগুলো ট্রু নাকি ফেক। সুতরাং ফেক এভিডেন্স ক্রিয়েট করার পরিণামও কিন্তু আবার ভয়াবহ। এটাও করবেন না। অনেকে আছে একেবারেই এমপ্লয়ারদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ঘটনা সাজায়, এবং এগুলো কিন্তু তদন্তে বের হয়ে আসে। সুতরাং ব্রিটিশ পুলিশের তদন্তকে কখনোই অবহেলা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।